গুড ইভিনিং সবাইকে। আজ হলো 7 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামে বন্যায় আক্রান্ত গবাদি পশুর সংখ্যা 10 লক্ষ চড়ালো, ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত। আসামে বন্যার তাণ্ডব অব্যাহত থাকার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এই প্রাকৃতিক দুর্যোগে 10 লক্ষেরও বেশি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে যেসব পরিবার পশু পাখি হারিয়েছে তাদের জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শর্মা গৃহপালিত গবাদি পশু ও বন্যপ্রাণী উভয়ের উপর বন্যার ব্যাপক প্রভাবের কথা তুলে ধরে বলেন, বন্যায় শত শত বন্যপ্রাণী ভেসে গেছে এবং আরও অনেক প্রাণী আটকে রয়েছে বা নিখোঁজ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন 10 লক্ষেরও বেশি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত বন্যপ্রাণী ভেসে গেছে এবং আরও বহু প্রাণী আটকে আছে বা নিখোঁজ রয়েছে। আমাদের বন বিভাগ ব্যাপক উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালালেও এই সংকটের পরিধি আরও বড় সহায়তার দাবি রাখে। তিনি উল্লেখ করেন যে প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণী উদ্ধারের বিষয়টি প্রায়শই কম প্রাধান্য পায়। এ সময় আসাম বন বিভাগকে সহায়তার জন্য তাদের বিশেষায়িত বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স বহর পাঠানোর উদ্দেশ্যে বনতারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অনন্ত আম্বানিকে ধন্যবাদ জানিয়ে শর্মা বলেন, আমাদের বন বিভাগের অধীনে তাদের বিশেষায়িত বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স বহর মোতায়েন করে এগিয়ে আসার জন্য আমি বনতারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ। রাজ্যের 14টি জেলার 563টি গ্রাম তখনও প্লাবিত থাকায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসে, যার ফলে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য আসাম সরকার গবাদি পশুর ক্ষয়ক্ষতির জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিল। 3 আগস্ট উন্মোচিত একটি ত্রাণ প্যাকেজ অনুযায়ী যোগ্য পরিবারগুলো গরু বা মহিষের মতো প্রতিটি বড় দুগ্ধজাত পশুর জন্য 37,500 টাকা করে পাবে। এছাড়া ছাগল ও শূকর সহ ছোট পশুর জন্য প্রতিটি 4,000 টাকা এবং হাঁস মুরগির জন্য প্রতিটিতে 100 টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। বেঁচে থাকা গবাদি পশুর চিকিৎসা প্রদান এবং রোগ ছড়ানো রোধ করতে বন্যা দুর্গত জেলাগুলোতে পশু স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের জন্য সরকার প্রাণী সম্পদ ও পশু চিকিৎসা বিভাগকে নির্দেশ দিয়েছে। 3 আগস্ট বন্যা দুর্গত শিবসাগর জেলা পরিদর্শনের সময় শর্মা ঘোষণা করেছিলেন যে সরকার 9 আগস্ট থেকে বন্যায় স্থায়ী ক্ষয়ক্ষতির বাড়ি বাড়ি গিয়ে মূল্যায়ন শুরু করবে, যার পর যোগ্য সুবিধাভোগীদের ক্ষতিপূরণ বিতরণ করা হবে। ইতিমধ্যে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ বন্যা বুলেটিনে জানানো হয়েছে যে বন্যা প্লাবিত জেলাগুলোতে বর্তমানে 35,025টি গৃহপালিত পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি মূল্যায়নে 17,195টি বড় পশু এবং 13,164টি ছোট পশু অন্তর্ভুক্ত রয়েছে। আর অবশিষ্ট ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মধ্যে হাঁস মুরগি সহ অন্যান্য শ্রেণী রয়েছে। অপরদিকে দলাই থানার পাকইবিল এলাকায় 2 নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 3 অভিযুক্তের টাই হয়েছে জেলে। 3 দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল এই ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, 3 আগস্ট গভীর রাতে মিজোরামের কোলাশিব জেলার 2 নাবালিকা লায়লাপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন যে দোলাইবাজারের একটি দোকান থেকে কাপড় কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে 3 যুবক তাদের একটি বোলেরো গাড়িতে তুলে নিয়ে যায়। পরে শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন পাকইবিল এলাকার একটি নির্জন স্থানে গাড়ির ভিতরে তাদের উপর যৌন নির্যাতন চালানো হয়। ঘটনার পর অভিযুক্তরা 2 নাবালিকাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতে লায়লাপুর পুলিশ ফাঁড়ি ও দলাই থানার পুলিশ তদন্তে নেমে দ্রুত 3 অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে তাদের 3 দিনের পুলিশ রিমান্ডে আনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল আরও জানান, রিমান্ড চলাকালীন তদন্তের অংশ হিসেবে বুধবার 3 অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। কীভাবে ঘটনাটি সংঘটিত হয়েছিল, কোন পথে অভিযুক্তরা নাবালিকাদের নিয়ে গিয়েছিল এবং ঘটনার সময় কী কী ঘটেছিল সে বিষয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুনর্নির্মাণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। তদন্তে ব্যবহৃত বোলেরো গাড়িটিও পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। 3 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার পুনরায় আদালতে তোলা হয় 3 অভিযুক্তকে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। অভিযুক্তরা হলো বাগাবাজার বনগ্রামের আমজাদ হোসেন, হাসপুরের রিঙ্কু দাস এবং রাজগোবিন্দপুর এলাকার সাদ্দাম হোসেন। অপরদিকে সেপ্টেম্বরে দেশ জুড়ে কিয়া বলতি পাবলিক অভিযান শুরু করবে ককরোচ জনতা পার্টি।
আগামী সেপ্টেম্বর মাসে কিয়া বলতি পাবলিক কি বলতে জনতা নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করবে ককরোচ জনতা পার্টি। সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের মতামত ও সমস্যার কথা শোনাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে অনুষ্ঠিত দলের কোর কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সিজেপি অভিজিৎ দীপক। বুধবার থেকে তার বাড়িতেই দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক চলছিল। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস, মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ অন্যান্য প্রতিনিধিরা। অভিজিৎ দীপকের দাবি, গত 12 বছরে যা কেউ করতে পারেনি তা করে দেখিয়েছে তরুণ প্রজন্ম। জেনজিদের আন্দোলনের চাপে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হয়েছে। এবার সাধারণ মানুষও নিজেদের দাবি নিয়ে রাস্তায় নামবেন। দলের আদর্শ সম্পর্কে অভিজিৎ দীপক বলেন, অনেকেরই আমাদের আদর্শ নিয়ে প্রশ্ন রয়েছে। সিজেপি ভারতের সংবিধান, ভীমরাও আম্বেদকরজি এবং জওহরলাল নেহরুর আদর্শ মেনে চলবে। সামাজিক ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব। শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাই দলের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। তার দাবি, রাজনীতি বা প্রচার নয়, সাধারণ মানুষের আসল সমস্যা ও তাদের অভিজ্ঞতার কথা জানাই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি জানান, কিয়া বলতি পাবলিক কর্মসূচির প্রথম ও প্রধান ইস্যু হতে চলেছে দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা। শিক্ষার বেড়ে চলা খরচ নিয়ে দীপক খুব উগরে দিয়ে বলেন, দেশের স্কুল, কলেজ এবং কোচিং সেন্টারের ফি এমন জায়গায় পৌঁছেছে যে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের সন্তানদের ভালো পড়ালেখা করানো কার্যত সাধ্যের বাইরে চলে গেছে। আম্বেদকরের ভাবনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা মুনাফা করার ব্যবসায় পরিণত হয়েছে। তার আরও দাবি, দেশে বেকারত্বই এখন সবচেয়ে বড় সমস্যা। তাই এই ইস্যুকেই আগামী দিনে জাতীয় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আনবে ককরোচ জনতা পার্টি। গত মাসে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সিজেপির নেতৃত্বে হওয়া বিক্ষোভের প্রসঙ্গ তুলে অভিজিৎ দীপক বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পথত্যাগী ছাত্র আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, ওই আন্দোলনে শুধু ছাত্রছাত্রীরাই নন, বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীও অংশ নিয়েছিলেন। তার কথায়, বেকারত্ব এখন দেশের সবচেয়ে অন্যতম বড় সমস্যা। আমরা এটিকে জাতীয় ইস্যুতে পরিণত করব। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কাজ করব। স্কুল স্তর থেকে শিক্ষা ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শিক্ষাকে লাভের ব্যবসায় পরিণত করা হয়েছে। আমরা এই পরিস্থিতি বদলাতে চাই। অপরদিকে অরুণাচলে ফের ভারত চীন সেনার সংঘর্ষ, ভাইরাল ভিডিও ঘিরে তুলপাড়। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার মধ্যেই ফের ভারত ও চীনা সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের দাবি সামনে এলো। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার তাকসিং সার্কেলে ভারতীয় সেনা ও চীনের পিপুলস লিবারেশন আর্মির জওয়ানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে দুদেশের সেনাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনার সত্যতা এখনও পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে গত 26 জুলাই এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কয়েকটি সূত্রের মতে 25 জুলাই থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এর জেরেই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের প্রকৃতি, ক্ষয়ক্ষতি বা পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি। এই ঘটনার খবর সামনে আসার পর সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে তাকসিং সংলগ্ন একাধিক এলাকায় চীনের পরিকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছিল। অভিযোগ, মাজা গালেমু, পটরাং হ্রদ, তামাচুচু, গালেন সিনিক এবং শ্রীচু উপত্যকা এলাকায় চীন রাস্তা ও সামরিক বাংকার নির্মাণ করেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এই এলাকাগুলি নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের মধ্যে মতবিরোধ রয়েছে। সাম্প্রতিক এই সংঘর্ষের দাবির সত্যতা যদি সরকারিভাবে নিশ্চিত হয়, তবে তা ভারত চীন সীমান্তে চলমান উত্তেজনার আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উত্তর পূর্ব সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দুদেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনা ও সতর্ক নজরদারি অত্যন্ত জরুরি। উল্লেখ্য, এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত ভারত বা চীনের পক্ষ থেকে কোনো সরকারি নিশ্চিতকরণ বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে স্থানীয় জনজাতিদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চরাঞ্চল ও বনজ সম্পদ সংগ্রহের এলাকায় চীন রাস্তা, সেতু ও সামরিক শিবির নির্মাণ করেছে। তবে ভারতীয় সেনা এবং অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং এই অভিযোগ অস্বীকার করেছেন।
তাদের দাবি নতুন করে চীনের অনুপ্রবেশের যে খবর ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন গুজব। এদিকে কামলি জেলার এক স্থানীয় নেতা অজয় মূর্তে মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখে দাবি করেছেন বিতর্কিত এলাকাগুলিতে দ্রুত সরেজমিনে তদন্ত করা হোক। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতীয় সেনা এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশের সঙ্গে সমন্বয় রেখে প্রকৃত পরিস্থিতি যাচাই করে সরকার যেন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। চিঠিতে তিনি সীমান্তে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের আস্থা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছেন। তার ওই চিঠির প্রতিলিপি অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।